সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আগের দিনে নববর্ষের শুভেচ্ছা আমরা ছোট ছিলাম যখন, তখন ছবি এঁকে নববর্ষ লিখে খামের মধ্যে ভরে বন্ধু বান্ধবদের দিতাম। কয়েকজনের মধ্যে বাবা মা এবং গুরুজনদের প্রণাম করতাম। তখন এই রেওয়াজটা ছিল। এখন শুভ নববর্ষ বলতে সবাইকেই বলা যায়। যেমন কম্পিউটারে বা মোবাইলে লেখা হলো শুভ নববর্ষ, ওটাকে কপি করে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে আমার জানা যত পরিচিত আছে অ্যাট এ টাইম সবাইকে দিয়ে দেওয়া হলো। কষ্ট করতে হলো না শুভ নববর্ষের জন্য। কিন্তু আগে শুভ নববর্ষ জানাতে গেলে আমরা খুব আনন্দ করতাম। নববর্ষ এসে গেছে, পয়লা বৈশাখ, হালকাতা হবে, বাবার সাথে দোকানে যাব, রসগোল্লা তো খাওয়াই যাবে, এই সমস্ত ব্যাপার ছিল। এখন নববর্ষের শুভেচ্ছাটা যান্ত্রিক হয়ে গেছে, যান্ত্রিক পর্যায়ে পৌঁছে গেছে। এর মধ্যে স্নেহ, মায়া, মমতা ভাব এই জিনিসটা নেই, এবং ধীরে ধীরে এটা কোন পর্যায়ে পৌঁছাবে বলা কঠিন। তবে নববর্ষ এ তো যত দিন যাচ্ছে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে নববর্ষটা অর্থাৎ বৈশাখ মাসটা সৃষ্টি হলো কিভাবে, এটার গোড়াপত্তনটা কিভাবে হলো, এটা আমাদের একটু জানার দরকার। আকবর যখন সম্রাট ছিলেন তখন হিজরি ক্যালেন্ডার, মানে মুসলমানদের হিজরি ক্যালেন্ডার, ওটাকে চান্দ্র ক্যালেন্ডার অর্থাৎ চন্দ্রের গতিবিধি দেখে সেই ক্যালেন্ডার তৈরি করা হতো। এইবার কি হলো, চন্দ্রের গতিবিধি দেখে যে ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল, আর তখনকার সমাজে মানুষ ছিল কৃষি ভিত্তিক, প্রত্যেকেরই জমি জমা ছিল, প্রত্যেকেই কৃষিকাজ করত। এখনকার দিনের মতো তো আর যন্ত্র তখন গড়ে ওঠেনি। তা রাজাদেরকে কর দিতে হতো, যেটাকে বলা হয় ট্যাক্স। এখন ফসল যদি না ওঠে, ফসলটা বিক্রি হবে, তারপরে তো কৃষকরা রাজাকে ট্যাক্স দেবে। এই চন্দ্র ক্যালেন্ডার হওয়াতে হচ্ছিল ফসল কাটা আর হিজরা ক্যালেন্ডারের ভিতরে গন্ডগোল দেখা দিল। তখন আকবর ইয়ে করলো যে না, এইভাবে হবে না। সূর্য ক্যালেন্ডার ধরে যখন ফসল কাটা শেষ হলো এবং সেই ফসল উৎপাদন করে যে করটা কর আর কি নিত রাজারা, সেটা দেখলো যে এটা সুবিধাজনক। সেই জন্য চৈত্র মাসকে বছরের শেষ মাস ধরে এবং বৈশাখকে বছরের প্রথম ধরে, হ্যাঁ, বৈশাখ থেকে এই ক্যালেন্ডার শুরু হলো পয়লা বৈশাখ। এটা অনেক আগেই হয়েছে, এইভাবে হয়েছে। এর কারণ এই যে প্র্যাকটিক্যালি ভৌগোলিক কারণের ভিতর দিয়েই বৈশাখ মাসের উৎপত্তি। এটাকে ভৌগোলিক কারণই বলবো, যেহেতু কৃষিকাজের সাথে সময়ের সাথে এটা মিল রয়েছে। এখন যে বৈশাখ মাসে আগে কি করা হতো, খাতা লেখা হতো। প্রত্যেকটা দোকানদার যারা ব্যবসা বাণিজ্য করত তাদের কাছে খাতা থাকতো, সেই খাতায় লেখা হতো বছর শুরুর হিসাব নিকাশের। এখন তো সেই হিসাব নিকাশ
খাতা খুব কমই ব্যবহার হয়, কম্পিউটার রয়ে গেছে এবং আরও ছোট পর্যায়ে চলে এসছে মোবাইল। মোবাইলের ভিতরে ডাটা ভরে দিলে পরে আপনার প্রথম থেকে যদি ডাটা ভরা যায়, সারা বছরের হিসাব মোবাইলে ছোট্ট একটা জায়গার মধ্যে পাওয়া যায়। সে তো মানে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু হিসাব নিকাশ, মানে মোবাইল হলো একটা কম্পিউটার। এরকম কম্পিউটার রয়ে গেছে, কম্পিউটার সেই হিসাব নিকাশ হচ্ছে। অর্থাৎ লেখাপড়া, যে লেখার ব্যাপারটা, খাতাতে লেখার ব্যাপারটা, পড়ার ব্যাপারটা, এটা কিন্তু ধীরে 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 মানে কি হলো, সূর্য ডোবার মতো হয়ে গেছে। এর প্রচলনটা অনেক কমে গেছে। এখানে বলার কিছুই নেই, সময়ের সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আপনার ধরুন এই যে রোবট আসবে, রোবটই দোকান পরিচয় করবে, ব্যবসা বাণিজ্য করবে, সবই করবে ওখানে নিজের মতো করে। এটা বিদেশেও আছে। নিজে বাজার করতে গিয়ে সেখানে টাকা দিয়ে আপনি যা জিনিসপত্র নেওয়ার আপনি নিন, ওখানে টাকা দিয়ে দিন, অটোমেটিক হিসাব হচ্ছে, অটোমেটিক সব কিছু আপনি নিজের বাজার করে বাড়ি চলে যাবেন। তো এখানে বিদেশে এরকম বড় বড় মল রয়েছে, সেখানে সেই সিস্টেম হয়েছে যে ক্যাশ টাকা আপনার দিতেই হবে না, আপনি যা খুশি নিয়ে চলে যান, কিন্তু টাকা আপনাকে আপনি মোবাইলের থ্রুতে দিন, অনলাইনে কিংবা ক্যাশ, সেটা ওখানে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমই চলছে। তাহলে মোটামুটি কি হচ্ছে, মানে মানুষের জীবনটা মানে যান্ত্রিক হয়ে যাচ্ছে, ধীরে ধীরে যান্ত্রিক হয়ে যাচ্ছে। কি কোয়ালিটি ডাউন হচ্ছে? কোয়ালিটি ডাউন মানে কি বলবো, মানে আপনার এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এবার চাষবাসের ক্ষেত্রে যেটা হয়, শস্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তো চাষবাস যেটা আছে তার কোয়ালিটি ডাউন তো করতে পারবে না। যেটা হবার সেটা হবে চাষবাস। তবে হ্যাঁ, এখন চাষবাস তো রোবট দিয়েও হচ্ছে, এমন মেশিন সমস্ত নামানো হচ্ছে, মেশিনই আপনার ধান বুনে যাচ্ছে, নানান রকম বীজ বুনে যাচ্ছে, আগাছাগুলো তুলে দিচ্ছে, সেখান থেকে গাছ হয়ে গেলে আপনার প্যাকিং হচ্ছে, ঝাড়া মোচা প্যাকিং সব কিছু করে মার্কেটে চলে যাচ্ছে। আগে যেমন সব কিছু নিজে হাতে প্রত্যেকে করা হতো। আগে ঘরের মেয়েরা, গ্রামেগঞ্জের ঘরের মেয়েরা, হ্যাঁ, এখন খুব কম দেখা যায়। হ্যাঁ, ধান হলে ধান কেটে শুকাতো, তাদের যে চাতাল ছিল, চাতালে মাদুর পেতে হোক কিংবা পাটি পেতে হোক, ধানটাকে রোদে শুকাতো, শুকিয়ে ঢেকিতে, হ্যাঁ, ধান করতো, করে ঢেকি দিয়ে আপনাকে চাল তৈরি করতো, করে সেগুলো যেমন একটা অন্যরকম একটা সমাজ ব্যবস্থা ছিল এবং সময় সাপেক্ষ ব্যাপারটা ছিল। এখন কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার নেই, এটা কিন্তু তড়িৎ গতিতে এগিয়ে চলছে সামনের দিনগুলো। এখন এক্ষেত্রে এখন যেমন শস্য তৈরি করতে গিয়ে, তাড়াতাড়ি উৎপাদন করতে গিয়ে যেমন নানান রকম সার ব্যবহার করা হচ্ছে, কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু আবার সেইটা আমরা যেটা নিচ্ছি আর কি আমাদের খাদ্য হিসেবে, আমাদের শরীরে কিন্তু সেটা আবার বিষক্রিয়া দেখা দিয়েছে। আগে কিন্তু সেই বিষক্রিয়াটা ছিল, কেন আগে গোবর সার দিয়ে, জৈব সার দিয়ে চাষবাস করা হতো। কাজে এইসব দীর্ঘ আলোচনার বিষয় বস্তু যে আমাদের যে বর্তমান যে বিজ্ঞানের সহযোগিতায় যে নানান রকম দিক, সব দিকটা এগিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের থেকে আরম্ভ করে, শিল্প থেকে আরম্ভ করে, কৃষিকাজ থেকে আরম্ভ করে একটা উন্নতির দিকে চলে যাচ্ছে। অনেক উন্নত হচ্ছে সমস্ত দেশই। এখন এটা না থাকলেও চলবে না, কারণ এখন দেখুন এই আমরা আগাগোড়া বাজারে যেতাম, টাকা কিংবা পয়সা দিয়ে দিতাম, জিনিসপত্র কিনে নিয়ে আসতাম।
এখন তো সেটাও দরকার হয় না, মোবাইল আছে, আপনি লাইনে পেমেন্ট করুন, হয়ে গেল। অনলাইনে পেমেন্ট যেমন সুবিধা হয়েছে সেরকম অসুবিধাও হয়েছে, যার জন্য অনেকের এই টাকা পয়সা যেগুলো মোবাইলে যাচ্ছে, অনেকে এই যে হ্যাক হচ্ছে, হয়ে গিয়ে টাকা সব অনেকের টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। নববর্ষের ব্যাপারে যাই বলি, সবাই যা দিনকালের অবস্থা চলছে তাতে সবাই অন্তত সুস্থ থাকুন, ভালো থাকুন, যাতে অসুখ বিসুখ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে আগে তো হবে। এত অসুখ বিসুখ ছিল না ঘরে ঘরে, এখন তো সবাই রোগ ব্যাধিতে আক্রান্ত, বাচ্চা বুড়ো। আগের দিনে ব্যাপারটা হচ্ছে কি, খাদ্য খাদ্যের জন্য তো হচ্ছে, আগের দিনে যে খাওয়া, যেটা খাদ্য খাওয়া খেত, সেগুলো বলতে গেলে মানে কি বেশ পিওর, ভেজাল ছিল না। গরুর দুধ একদম খাঁটি গরুর দুধ, এখন সেই খাঁটি গরুর দুধ কি আর পাওয়া যাবে? তার মধ্যে অর্ধেক জলই মিশানো, কিংবা ওখান থেকে ক্রিম তুলে নেওয়া হচ্ছে, তারপরে যাচ্ছে। এইবার আপনার সবজি যেটা চাষ হচ্ছে, মানে কৃষকরা তাড়াতাড়ি বিক্রির জন্য, মানে যাতে বিক্রি হয় বাজারের চাহিদা অনুযায়ী, এই সার দিয়ে সেগুলোকে উৎপাদন করছে, এবং সেগুলো আমরা খাচ্ছি। খেয়ে হচ্ছে কি, আমাদের শরীরের সব কিছু তো আর নেওয়ার ক্ষমতা নাই। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের বডি নিতে পারে না। যখন নিতে পারে না, তখন আমাদের শরীর হয়ে যায় দুর্বল, এবং দুর্বল হওয়াতে ইনসাইড আউটসাইড থেকে যে ভাইরাসগুলো আক্রমণ করে, এবং ইনসাইডে কিছু ভাইরাস গ্রো করে দেয়, সেই রিয়াকশন হতে থাকে, এবং সেখান থেকে নানান রকম রোগের সৃষ্টি হয়, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। এবং আমাদের প্রায়ই সব ডাক্তার নার্সিংহোম হসপিটালে দৌড়াদৌড়ি করতে বেশিরভাগ সময় চলে যায়, কেননা আমরা বিশুদ্ধ খাবার পাচ্ছি না। ফল খাবো, সেই ফলের মধ্যেও আপনার বিশুদ্ধতা নেই। আপেল কিনতে যাবেন, আপেলের উপর দেখবেন যে মোমের একটা লেয়ার দেওয়া থাকে, যাতে চকচক চকচক করে, এরকম এরকম সমস্ত কিছুর মধ্যেই রয়ে গেছে আপনার ইয়ে। আর এই বৈশাখ মাসটা হচ্ছে বাঙালিদের, বৈশাখ মাসটা অর্থাৎ বৈশাখ শুরু হচ্ছে আমাদের বাঙালিদের পশ্চিমবঙ্গে যেমন রয়েছে, আসামে রয়েছে, ত্রিপুরাতে রয়েছে, এবং বিদেশেও যারা রয়েছে বাঙালি, তারাও কিন্তু নববর্ষ পালন করছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে। এই তো আর 20-25 দিন বাদে রবীন্দ্রনাথের জন্মদিন হবে 25শে বৈশাখ। তখন ঘরে ঘরে বিভিন্ন পাড়ায় একদম পূজার মতো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং এরপরেই আর কি, ধরুন আজকে তো ধরুন বাসন্তী পুজো, হ্যাঁ, আবার এই পয়লা বৈশাখে গণেশ পুজো দিয়ে শুরু হচ্ছে সবকিছু। অনেকে এখন চলে গেছে অক্ষয় তৃতীয়াতে। হ্যাঁ, অক্ষয় তৃতীয়া ওই একই ব্যাপারে। হ্যাঁ, ওই গণেশ পূজা হচ্ছে। গণেশ পূজা দিয়েই আমাদের মানে বাঙালিদের যে বৈশাখ মাস থেকে সারা বছরের যে পুজো, সে পুজোটা শুরু হয় প্রথম এই গণেশ পুজো দিয়ে। এরপর নানান রকম পূজা হবে, মানে 12 মাসের 13 পার্বণ, অর্থাৎ প্রতি মাসেই কোনো না কোনো পুজো। বৈশাখটা তো শুরু দুর্গা পূজা দিয়ে, একদম বাসন্তী পুজো যেটা। বাসন্তী পূজা দিয়ে, এবং দুর্গা পূজা ওদিকে চলে যাবে আপনার লক্ষ্মী পুজো, পরে সরস্বতী পুজো দিয়ে ওই বছরে চলে আসবে। এইভাবে চলতে থাকবে, অর্থাৎ মানুষের মানে পুজো দিয়ে শুরু। বাসন্তী পুজো যেটা হয় সেটা হচ্ছে দুর্গারই রূপ, বাসন্তী বলে, যেহেতু বসন্তকালে হয় তাই বাসন্তী, আর ওটা শরৎকালে হয় তাই শারদীয়া। এই শুরু হচ্ছে এইভাবে। মানুষের আসলে প্রচুর, এখন মানুষের হাতে কোনো সময় নেই, কিছু নেই, এত ব্যস্ত, প্রত্যেকেই ব্যস্ত। তারা দৌড়াদৌড়ি করছে সংসারটাকে সুস্থভাবে চালনা করার জন্য, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ছে, এবং কতটা সময় বাঁচিয়ে তারা কাজের ভিতরে নিজেকে এনগেজ করে সংসারকে উন্নতি করা যায় সেই দিকে ছুটছে। এ নিয়ে তো এটা আবার আরেকটা অধ্যায়। হ্যাঁ, কেমন করে ছুটছে, কেন ছুটছে, এবং এর মানে সাইড এফেক্ট কি হচ্ছে, এর পজিটিভ বা নেগেটিভ দিক কি তৈরি হচ্ছে, হ্যাঁ,
এটা কিন্তু আবার অন্য একটা দিক চলে যাচ্ছে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি মানে সব নববর্ষে সবাইকে প্রণাম জানাচ্ছি।